যত্ন সুরক্ষা সবাইকে নমস্কার। আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি এবং মহারানী তুলসীমতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এখানে যারা জনজাতি সমাজপতিরা আছেন এবং অন্যান্য যারা জনজাতি লিডাররা আছেন তাদেরকে সম্বর্ধনার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম, আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং উপস্থিত আছেন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। উনিও ওনার বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে রেখেছেন, আপনাদের সঙ্গে রেখেছেন। এখানে উপস্থিত আছেন যে মহারানী তুলসীমতী ওয়েলফেয়ার ট্রাস্টের যিনি সম্মানিত সভাপতি শ্রী বিপিন দেববর্মা মহোদয়। উনিও সময় সময় আমি দেখেছি এই ট্রাস্টকে কীভাবে আরও বেশি কাজের গতি দেওয়া যায় এবং এই ট্রাস্টের পক্ষ থেকে অনেক বিষয় আমাদের গোচরে আনেন। আমরাও চেষ্টা করি এই ট্রাস্টকে কীভাবে আরও শক্তিশালী করা যায়। আমি বিপিন দেববর্মা মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো যে এই ধরনের একটা আয়োজন এই ট্রাস্টের পক্ষ থেকে এখানে করেছে। আমাদের মাঝে উপস্থিত আছেন মহারানী তুলসীমতী ওয়েলফেয়ার ট্রাস্টের যিনি সেক্রেটারি মহোদয় শ্রী সঞ্জিত দেববর্মা এবং আমার সামনে উপস্থিত আছেন শ্রীমতী জয়ন্তী দেববর্মা, চেয়ারপারসন ত্রিপুরা স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, এবং এখানে এমডিসি সঞ্জীব রিয়াং উপস্থিত আছেন। আমাদের সবার আদরণীয় এবং সবসময় সম্মান আমরা দিয়ে থাকি, মাননীয় প্রধানমন্ত্রী যে জন্য সম্মান দিয়েছেন আমাদের পদ্মশ্রী স্মৃতি রেখা চাকমা মহোদয়া। এখানে ওনাকে দেখে প্রায় সময় বলেন আপনার সাথে দেখা করতে হবে, টাইম দিতে হবে। যখন এই গাড়িতে বসি তখন মনে হয় স্মৃতি যে আমাকে বলেছিলেন আর এই সময়টা দেওয়া হলো না, আবার যেমনি গাড়ি থেকে নামলাম আবার এমন একটা অবস্থা হয়। আজকে এখানে দেখে আমার নিজেরই খারাপ লাগছে, ওনাকে তো সময়টা দেওয়া হয়নি, কিন্তু দুবার আমি দেখা হয়েছে ওনার সাথে। তবু আবার আমরা নিশ্চয়ই বলবো আবার। এবং যাদের জন্য আজকের এখানে যে অনুষ্ঠান, আমার শ্রদ্ধেয় জনজাতি সমাজপতিগণ এবং যারা এই ট্রাস্টের মহারানী তুলসীমতী ট্রাস্টের সমস্ত যারা সদস্যরা আছেন এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে এসে খুব ভালো লাগছে আপনাদের মাঝে। যখনই আমি আসি, গত বছরও আমি যারা আমাদের জনজাতি অফিসাররা আছেন, গত বছর আমি 2 কিস্তিতে অফিসারদের সাথে আমি কথা বললাম এবং গতকালকে আমি এবারে আবার 2য় কিস্তিতে আমি কথা বলেছি। রবিবার ছিল, ছুটির দিন, অনেকে দূর দূরান্তে পোস্টিং আছে তারাও এসেছে। আগে হাতে গোনা কয়েকজন আমাদের যে ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে, সেটা টিসিএসসি হোক, আইএসসি হোক বা টিপিএসসি হোক বা টিপিএস থেকে আইপিএসসি হোক বা আইএফএসসি হোক বা টিএফএস হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন দপ্তরের হাতে গোনা ত্রিপুরাতে আমরা দেখতাম অফিসার জনজাতি গোষ্ঠী। এখন কিন্তু আমরা সব জায়গায় আমরা দেখছি শুধু জনজাতিরা বিশাল মাত্রায় কিন্তু তাদের উন্নতি হয়েছে। আমি ওনাদের কাছে একটাই বার্তা, আমি এবং এমন কোনো যার অফিসার কালকে বা এর আগে আমি যে কথা বলেছি, মেইন উদ্দেশ্য ছিল ওনারা কিন্তু অযোগ আয়ের থেকে সবাই উঠে এসেছে।
সবাই আমি জিজ্ঞেস করেছি আপনি প্রথম পরিচয় দিন আপনি কোন জায়গায় ফরগেট অ্যাবাউট ইউর অফিসার্স অ্যান্ড অল ইউর পোস্টিং এডুকেটেড ইউর কোয়ালিফিকেশন এবং শুনে আমি থকে যাই যে কোন জায়গার থেকে কিভাবে ওনারা আজকে এই জায়গায় এসে বসছে। তা আমি ওনাদের থেকে জানতে চেয়েছি যে আপনারা যেই জায়গার থেকে এসছেন, আমি তো অনেক জায়গার নামও জানি না, আপনারা হয়তো অনেক জায়গার, আপনারা যেহেতু সমাজ নিয়ে কাজ করছেন আপনারা হয়তো জানেন, তো ওনাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু আমি জানতে পেরেছি। তো আমি এটাকে দলিল হিসাবে ধরে নিয়েছি, বললাম সব আজকে যা যা আমার মনে আছে আমি ওনাদের সাথে যখন কথাবার্তা বললাম, পরবর্তী সময় আমি বললাম 7 দিনের মধ্যে একজন নোডাল অফিসার বানিয়েছি ওনাদের, ওনার কাছে আপনারা যা যা বললেন সেটা আপনারা দিয়ে দেবেন। এর আগের বারও আমি বলেছি সব কটা নিয়ে এই কথাগুলোই হয়তো আপনাদের সাথে একদিন কথা বলবো, মানে এটা আমার জন্য একটা কিন্তু ডিকশনারির মতো হয়ে গেছে, কারণ অনেক জিনিস উপর উপর কিন্তু আমরা বুঝতে পারি। এবং আমি আলটিমেটলি শুনে ওনাদেরকে একটা কথা আমি বলেছি, ওনারা স্কুলের বিষয়ে বলেছেন, আমি মোটা কয়েকটা জিনিস বলছি। স্কুলের বিষয়ে বলেছেন যে এখানে এমন সব জায়গায় জনজাতি অধ্যুষিত এলাকা আছে যেখানে 5 জন টিচার, স্টুডেন্ট হচ্ছে 1 জন 2 জন। আবার অনেক জায়গায় উল্টোটা, যে স্টুডেন্ট টিচার আছে 1 জন কিন্তু ছাত্রছাত্রী বেশি। তো এই যে কথাগুলো শুনলাম, কোথাও বলছে যে যদি সেখানে বেইলি ব্রিজ দেওয়া যায় খুব ভালো, কোনো জায়গার মধ্যে বলছে যদি বেইলি ব্রিজ যদি সরিয়ে কনক্রিট ব্রিজ দেওয়া যায়। তো আমি উত্তরে আমি ওনাদের সাথে আমার উত্তর আমি বলেছি অলরেডি আমাদের সরকার এই বিষয়ে, দেখুন ওনারাও কিন্তু সরকারের পার্ট অ্যান্ড পার্সেল, কিন্তু অনেক স্তরের আছে, কিন্তু অনেকে বিডিও আছে, অনেকে আইএস হয়ে যাচ্ছে, ওনাদেরও কিন্তু অনেক বিষয় জানা নেই যে আমাদের উপরে আমরা কি কি ডিসিশন নিচ্ছি। আমরা অলরেডি আমাদের ডিসিশন হয়ে গেছে পর্যায়ক্রমে যতগুলো বেইলি ব্রিজ আছে সেইগুলোকে আমরা বক্স কালভার্ট বা আমরা কনক্রিট ব্রিজ আমরা করব। আর যেসব জায়গার মধ্যে এখনো যে বাঁশের যে দিয়ে অনেক জায়গায় আছে, তো সেই সব জায়গায় যাতে এই বেইলি ব্রিজগুলো সেখানে নিয়ে যাওয়া যায়, কারণ নাট বল্টুর বিষয় আরামসে এটি ট্রান্সফার করা যাবে। তো এই কথাগুলো ওনারাও জানতেন না, আমি ওনাদেরকে বললাম। স্কুলের বিষয়ে আমি বললাম যে আমরা অলরেডি ক্লাস্টার করে করে সমস্ত স্কুল, যেমন 1 কিলোমিটারের মধ্যে যে স্কুলগুলো আছে বা 2 কিলোমিটার সবকটা নিয়ে এটা মানে সংখ্যাটা কমিয়ে যাতে আমরা সেখানে কোয়ালিটি এডুকেশন দিতে পারি সেই ভাবনা ছিল। ওনাদের সাথে আমার কথা হলো, ড্রাগ এডিকশন নিয়ে ওনারা কথা বললেন যে আমাদের জনজাতিদের মধ্যে এত বেশি ইউথের মধ্যে এখন ড্রাগ এডিকশন হয়েছে, স্যার প্লিজ ইউ ডু সামথিং ফর ইট। আমি ওনাদেরকে বললাম যে এই যে ড্রাগসের নিয়ে আমরা তো সরকারের পর্যায়ে আমাদের যে আজকে বিশেষ করে যে HIV ইনফেকশন হোক, এইডস নিয়ে আমরা কিন্তু এইডস কন্ট্রোল সোসাইটির ওরা কাজ করছে। আমরা বিভিন্ন জনজাতি MLA যারা আছেন, জনজাতি না শুধু অন্যান্য সব MLAদেরকে নিয়ে আমরা অলরেডি আমরা মিটিংও করেছি বিধানসভার প্রাঙ্গণে, এবং তাদেরকেও দায়িত্ব দিয়েছি আপনারা কাজ করুন। আমরাও বলেছি যেখানে যারা জনজাতিরা আছেন, যেখানে বক্তব্য আমাদের সবসময় রাখতে হয়, অ্যাটলিস্ট আমাদের এই HIV, এইডস, হেপাটাইটিস B, C এইগুলো নিয়ে আমরা কিছুটা হলেও আমরা আলোচনা রাখব। কারণ এই অ্যাওয়ারনেস, ওনাদেরই প্রশ্ন যে অ্যাওয়ারনেস যদি বেশি করে করানো যায় তাহলে খুব ভালো হবে। তো আমি বললাম আমাদের এখানে তো ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছি, অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি দিচ্ছি, আমরা ওরাল সাবস্টিটিউট থেরাপি ওয়েস্টে দিচ্ছি। তো আমরা কি করছি ওনাদেরও কিন্তু সম্যক ধারণা নেই। তো এইগুলো আমরা বললাম। তো আমি বললাম যে আপনারা যে জায়গায়, আপনারা তো নিশ্চয়ই এখানে যদি 1-2 জন বলেছেন, আমি যখন স্যার বাড়িতে যাই সেখানে আমি গিয়ে গ্রামের সবার সাথে আমি কথা বলি। তা আমি বললাম আপনাদের রুট কোনোদিন ভুলবেন না, রুটকে আপনারা ভুলবেন না। কারণ আমি একটা উদাহরণ দিলাম আমার নিজের বিষয়ে। আমি বললাম আমি যখন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে আমি কিং জর্জ মেডিকেল কলেজ থেকে আমি পাশ করলাম, আমাদের রেসিডেন্সি প্রোগ্রাম
JR1, JR2, JR3 পাস করার পরে আমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি আমাকে বলছেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম ত্রিপুরায়। তো কেন যাচ্ছ ত্রিপুরায়? তুমি এখানে থেকে যাও, এখানে আমাদের এখানে একটা সিনিয়র রেসিডেন্টের পোস্ট আছে। তো আমি স্যারকে বললাম, স্যার এখানে তো প্রচুর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন আছে লখনৌতে বা অন্য জায়গায়, কিন্তু ত্রিপুরাতে তো নেই। আমি যদি দুটো পেশেন্টকেও যদি আমি এখানে ঠিক করতে পারি, তো এটাই তো আমার কাছে সবচেয়ে বড় জিনিস। অ্যান্ড গড blessed us to do something for others. তো এই জায়গাটা যদি কিছু করতে পারি, স্যার আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করবে। তো আমি উদাহরণ দিয়ে বললাম, আপনারা কিন্তু এখন শহরমুখী হয়ে গেছেন, আপনারা অফিসাররা এখন আর কিন্তু গ্রামে যান না। কিন্তু আপনাদের কাছ থেকে আমি জানতে চেয়েছি, যেগুলো নিউজ পেপারে অনেক সময় উঠে না, তো অনেক এই যে বিষয়গুলো আপনারা যখন যাবেন, এই অ্যাওয়ারনেস কারা করবে? আপনারাই করুন এই অ্যাওয়ারনেসটা, যে একজন লোক যদি ড্রাগ সেবন করে তার কি কি সমস্যা হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আরম্ভ করে তার ফ্যামিলির সমস্ত সমস্যা হবে। আর আমি এটা মানতে রাজি নাই যেহেতু বেকার হয়েছে এর জন্য ড্রাগ নিতে হবে, এরকমও না। ড্রাগস এরকমও দেখা গেছে ভালো ভালো পয়সাওয়ালা বাড়ির লোকও কিন্তু ড্রাগস নেয়। কাজে আপনার এই যুক্তি আমি কিন্তু মানতে রাজি না। আপনারা বলছেন আমরা স্কিল ডেভেলপমেন্টের মাননীয় প্রধানমন্ত্রী যে এত কিছু প্রধানমন্ত্রী কৌশল্য যে যোজনা, তার মধ্যে আমি বললাম গত কিছুদিন আগে আমি ছয়লাংটা গিয়েছিলাম। আপনারা সবাই জানেন ব্রুরিয়ান যারা এসছেন এখানে 23 বছরের যারা ব্রুরিয়ান শরণার্থী, তাদের যে 12টা জায়গায় আমরা সেটেলমেন্ট করিয়েছি, এবং আগে 500 কোটি টাকার একটা দিয়েছিল প্যাকেজ, সেই জায়গায় এখন 800 কোটি টাকা হয়েছে। তো সেইগুলো কিন্তু টাইম টু টাইম রিপোর্ট আমরা দিল্লিতে জানিয়েছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সবসময় চাইছেন যে জনজাতিদের উন্নয়ন, এবং সেই হিসাবে আমাদের যিনি গৃহমন্ত্রীজি অমিত শাহজি, উনি নিজে এসে, আপনারা জানেন যে আটবাসার একটা যে গ্রামে সেখানে জনজাতি যে সেটেলমেন্ট হয়েছে সেখানে গেছেন। উনি সেখানে গিয়ে ওনাদের সাথে কথা বলেছেন। ঠিক আছে, ওখানে রাস্তা, স্কুল, ঘর বাড়ি এসব ইত্যাদি দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি সব দেওয়া হয়েছে, কিন্তু সেখানে একটা রেশন পানি নিয়ে একটু সমস্যা হচ্ছিল। আমাদের বললেন যে আপনি এই জিনিসটা, কারোর একটা ফ্যামিলির মধ্যে 10 জন আছে যে পরিমাণ পাচ্ছে, আবার একজন ফ্যামিলির যদি একজনও থাকে সেই পরিমাণটা পাচ্ছে। তো এই বিষয় নিয়ে আমাদের নির্দেশিকা দিয়েছে, আমরা সেই কাজটা কিন্তু অলরেডি আমরা করে নিয়েছি। এখন ছয়লাংটা যে আমি গেলাম, উনি বারবার বলেছেন যে এরা যারা আমাদের ইউথ যারা আছে, ঘর দিলে, বাড়ি দিলে, খাবার দিলে, সব দিলে, কিন্তু এদের তো সাস্টেনেবল ইনকাম থাকতে হবে। তো ওনাদেরকে যাতে স্কিল ডেভেলপমেন্ট করে করে তাদের সেলফ রিলায়েন্ট করতে হবে। তো সেই বিষয়ে কালকে ওই ছয়লাংটাতে যখন গেলাম, আমি অবাক হয়ে গেলাম। কেউ ইলেকট্রিক্যাল এর উপর তাকে মানে ট্রেনিং দেওয়া হয়েছে, কেউ টিভি ঠিক করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে, প্লাম্বারের জন্য ট্রেনিং দেওয়া হয়েছে, কাউকে চুল কাটার জন্য বারবারের ট্রেনিং দেওয়া হয়েছে, এরকম অজস্র বিষয়ে সাইকেল ঠিক করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। আমাদের এখানে কিন্তু এখনো এই ধরনের লোক কিন্তু আমাদের সমাজে পাওয়াই যায়, এবং স্কিল্ড পার্সন, মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার যে চলছে, এবং যে টুল কিটস সেখানে আমরা বিতরণ করলাম, এটা সেকেন্ড পর্যায়ে হয়েছে, ফার্স্ট পর্যায়ে হয়েছে, তো বেশ একটা বড় সংখ্যায় তারা কিন্তু ট্রেনিং নিয়েছে। আমি গত 2 দিন আগে আমাদের যে ইউনিটি প্রোমো ফেস্ট, আপনারা সবাই জানেন যে আমাদের পর্যটনকে নিয়ে একটা প্রোগ্রাম চলছে আমাদের পর্যটন দপ্তর থেকে। আমি সেখানে গিয়েছিলাম ডুম্বুরে, গত বছর আমি সেখানে যাই। সেখানে গিয়ে আমাদের যে হাটগুলো আছে, সেই হাটের মধ্যে যাতে মানুষ, এখানে পর্যটকরা যে যাবে সেখানে গিয়ে থাকার যে থাকবে, তার জন্য আমাদের তো আছে, কিন্তু সেগুলো কিন্তু এতটা নেই, 21টার মতো আছে, কিন্তু যাতে হোমস্টের ব্যবস্থা হয় তার জন্য আমি গত বছর 9 জনকে আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছিলাম। এবং আমাদের যে হাটগুলো আছে, সে হাটের যে অনুসরণ করে ওরা করে। আমরা
ক্যাবিনেটের ডিসিশন নিয়ে তার একটা, কারণ এর রেসপন্সিবিলিটিও ভেরি ইম্পর্টেন্ট, যে খুশি যা যা করলো তা হবে না। তো এর জন্য আমরা একটা হোমস্টের একটা পলিসিও বানিয়েছি, ফিনান্সিয়ালিও হেল্প করা যাবে। তো এইবার আমি গিয়ে দেখলাম যেখানে 9টা সেখানে 150 জন এই যে জনজাতি গোষ্ঠী যারা এই হোমস্টে করেছে, ভাবুন। এবং একজনকে জিজ্ঞেস করলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড, দুজন থার্ড হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করলাম তোমার ইনকাম কত। একজন ফার্স্ট যে হয়েছে ও বললো আমার অলরেডি মানে এই যে 1 বছরের মধ্যেই ওর মাসে আপনি ভাবুন 25 লক্ষ টাকা তার ইনকাম। কারোর বলছে 10 লক্ষ টাকা ইনকাম, কেউ বলছে আমার 7 লক্ষ টাকা ইনকাম। এবং আমি এবারও যখন দিল্লিতে আমি গেলাম, সেখানে গিয়ে আমাদের যে অন প্রিন্সিপাল 6টা যে ন্যাশনাল হাইওয়ে, তার বাইরেও আরও 6টা ন্যাশনাল হাইওয়ে ইন প্রিন্সিপাল আমাদেরকে মানে প্রধানমন্ত্রীজি বা এমআরটিএস থেকে আমাদেরকে সেটাকে ইন প্রিন্সিপাল মেনে নিয়েছে। তা আমি বললাম, আমি ইউনিয়ন মিনিস্টারের সাথে যখন কথা বললাম, যদি যে আমবাসা হয়ে কমলপুর আমবাসা হয়ে সেটা যদি এই গন্ডাছড়া হয়ে সেটা শান্তির বাজার যায়, তাহলে 1 ঘন্টায় একটা আমবাসার থেকে সেখানে পৌঁছে যাবেন এবং ন্যাশনাল হাইওয়ে আপনি বুঝতেই পারবেন কি সুন্দর হবে। আমাকে বললে আপনি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেন। আমি কথাও বলেছি, আবার ওনাকে আমি ডিও লেটার দিয়েছি, অ্যাজ পার ইউর ডিরেকশন আই হ্যাভ অলরেডি টক টু আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। তো ভাবুন, এটা যদি হয়ে যায়, আমার এখান থেকে যেতে প্রায় 3.5 থেকে 4.5 ঘন্টা লেগেছে, আবার আসতেও প্রায় 7 ঘন্টা 7.5 ঘন্টা আমার লেগেছে। কিন্তু ঠিক আছে, কিন্তু এই যে অর্থনৈতিক যে অবস্থা, খালি চাকরি দিয়ে হবে না। আমি একটা উদাহরণ আপনাদের দিলাম, এবং আপনাদের কাজ কিন্তু, যেমন কালকে আমি অফিসারদের সাথে গত 2বার আমি কথা বললাম, আপনাদের কাজ কিন্তু আরো অনেক স্ট্রং। আমি ওনাদের কাছে এই জিনিসটাই বললাম যে আপনারা খালি আপনাদের গ্রামে যাবেন, গিয়ে ওখানে কি, আর আপনি যেহেতু অফিসার, যেহেতু আপনি যে কাজটা ইজিলি করাতে পারবেন, অন্যরা কিন্তু সেই কাজটা করাতে পারবেন। আপনি একটা ফোন করলে যে আরে ভাই আমি তো মানে সিভিল সার্ভিসের এবং অফিসার, আরেকজন তোমাকে হেল্প করে, কেউ ডক্টরও আছে। তো এই আপনার অ্যাওয়ারনেস থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, আপনারাও এর সাথে যদি আরও যুক্ত হন, ঠিক আছে। আপনাদের দাবি দাবো আমি জানি, সংগ্রামা পূজার সময় আপনারা দাবি করেছিলেন যে পুজো ঘোষণা করতে হবে, মানে ছুটি ঘোষণা করতে হবে। আমি এসে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে সংগ্রামা পূজার জন্য রেস্ট্রিক্টেড হলিডে আমি ডিক্লেয়ার করে দিই। শুধু তাই না, আপনারা দেখেন আমরা যে সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি শুধু জনজাতিদের যে স্কিমগুলো, ন্যাশনাল আমাদের সেন্ট্রাল স্কিম, আমাদের স্টেটের যে স্কিমগুলো, কারণ ওখানে গিয়ে অফিসে বুঝতে পারে না কার কাছে যাবে, কোন অফিসার বলছে ওইখানে যাও ওইখানে যাও। স্পেসিফিক্যালি শুধু জনজাতিদের উন্নয়নের জন্য সাব ডিভিশনাল একজন অফিসার, ডিস্ট্রিক্টে একজন অফিসার, টিসিএ সমকক্ষ অফিসারকে এবার আমরা ক্যাবিনেটের ডিসিশন নিয়ে তাদের আমরা স্বীকৃতি দিয়েছি। আমাদের ইচ্ছা আছে যে আমাদের বারবার যে কথাটা বলছে যে সমাজের যে শেষ প্রান্তের যে ব্যক্তি, তার কাছে আমাদের যে বেনিফিশিয়ারি বিষয়গুলো সেগুলো যেন পৌঁছানো যায়। আমরা তো আগেও সরকার দেখেছি, কত সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে চিন্তা করছেন যে জনজাতিদের উন্নয়নের, এখানে স্মৃতি যে আছেন, আপনারা ভাবুন যে 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগারে শুধু জনজাতি গোষ্ঠীর যারা বিশিষ্ট ব্যক্তি, বিভিন্নভাবে যারা খ্যাতি, তাদেরকে কেউ আগে দেখেনি, তাদেরকে পদ্মশ্রী দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সম্মান দিয়েছে। ত্রিপুরার এক জায়গায় কেউ অনেকে এখনো বহু জায়গার মধ্যে গেলে এখনো হয়তো বা কিছু কিছু চিনছে, এখন আমাদের কাজকর্মের কারণে। আমাদের রাজ পরিবারের একজন ব্যক্তি আমাদের ত্রিপুরার থেকে তো গভর্নর হয়, এই কর্তা যে জিষ্ণুদেব বর্মা, ওনাকে এত বড় একটা রাজ্যে, তেলেঙ্গানার মতো রাজ্যে, এটা ছোট রাজ্য না কিন্তু বিরাট বড়, সেখানে ওনাকে রাজ্য হলো। এখানে আজকে যারা এখানে এতগুলো আমাদের জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েরা আছেন,
আপনারা ভাবুন যে একজন জনজাতি গোষ্ঠীর মহিলা উড়িষ্যার থেকে অখ্যাত গ্রামে কোনোদিন মানে আমরা ভাবতেই পারিনি সেখানে দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি পারে। এগুলো কিন্তু আপনাদের এই কথাগুলো আগে কিন্তু কেউ ভাবতো না। এখানে অটলজি যখন এখানে ছিলেন তখন ওনার সময়ে কিন্তু যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেটা কিন্তু ওনার সময় কিন্তু সৃষ্টি হয়েছিল। আগে কিন্তু এর আগে মানে কোনো রকম ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি করে আলাদা করে কিন্তু ছিল। আর মাননীয় প্রধানমন্ত্রী যে এসে এখানে মানে অলরেডি ডোনার মিনিস্ট্রি স্টার্ট করে দিয়েছে আলাদাভাবে, নর্থ ইস্টকে আলাদাভাবে দেখতে হবে। প্রচুর কাজ আমরা পাচ্ছি, বহু আমাদের কিন্তু হেল্প করছেন এই ডোনার মিনিস্ট্রি। ডোনার মিনিস্ট্রির সাথে আমার কিছুদিন আগেও কথা হয়েছে এখানে ইনভেস্টমেন্টের বিষয়ে। আমাদের মাননীয় রাজ্যসভার সদস্য এখানে বলছিলেন যে আমাদের নর্থ ইস্টের যে একটা যে সামিট হয়েছিল সেখানে ইনভেস্টার সামিট, মাননীয় প্রধানমন্ত্রীজি ভারত মণ্ডপের মধ্যে সেটা ছিল। আজকে ত্রিপুরার পজিশন যারা ইনভেস্ট করবে তারা কিন্তু 10 বার চিন্তা করবে যে আমি এখানে ইনভেস্ট করবো, আমার পয়সাটা কাজে লাগবে কিনা। আপনারা শুনে খুব খুশি হবেন যে এই অষ্টলক্ষ্মীর যে কথা হলো 8টা প্রদেশের নর্থ ইস্টের সেখানে বিজনেস সামিট হলো এবং 30,000 কোটি টাকা সেখানে মোহ হয়েছে। আর শুধু ত্রিপুরার 15,000 কোটি টাকার মোহ হয়েছে। ভাবুন আপনারা, ডোনার মিনিস্ট্রি বলছে আপনারা তো আমাদের নাকটা বাঁচিয়ে দিয়েছেন, এরকম অবস্থা। তো যারা ইনভেস্টমেন্ট এবং আমরা যারা, আমি নিজেও গেছি, আমাদের যে স্টলটা ছিল গিয়ে এত ভিড় আমাদের এখানে। ত্রিপুরার নাম মানুষ এখন ভাবছে, চিন্তা করছে, ত্রিপুরাকে চিনতে পারছে। আজকে আমাদের যে 26শে জানুয়ারিতে, এই বছরের 26শে জানুয়ারিতে যখন এই যে আপনার টেবলু বেরোয় সেখানে এই 14 দেবতা যে আমাদের যে পুজো সেটাকে সামনে রেখে থিম নিয়ে আমরা সেখানে আমরা যখন অংশগ্রহণ করলাম সারা ভারতবর্ষের মধ্যে আমরা 2য় স্থান পেলাম। তো ত্রিপুরাকে তো এত হাজার হাজার লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক দেখেছে। আমাদের কাজই হচ্ছে যে এইগুলো মানুষের সামনে নেওয়া। আপনারা কিছুদিন আগে আমি গুজরাটে গিয়েছিলাম। গুজরাটে গিয়ে ফরেন্সিক যে আমাদের ইউনিভার্সিটি আছে এখানে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি, সেখানে আমাকে কি নোট স্পিকার হিসেবে ওনারা ডেকেছিলেন যে সেখানে ইন্টারন্যাশনাল ফরেন্সিক ওডোন্টোলজির উপর আমার বলতে হবে। তো সেখানে আমি বলতে গিয়ে আমি যখন বললাম যে এই যে ফরেন্সিক ওডোন্টোলজি সেটা এই আহমেদাবাদেই, আমি আহমেদাবাদে এসেছি কিছুদিন আগে, এত বড় অ্যাক্সিডেন্ট হলো, এই ফরেন্সিক ওডোন্টোলজির উপর বেস করে তার আইডেন্টিফিকেশন হয়েছে। তারপরে হিটলার থেকে আরম্ভ করে ওনার যে সহধর্মিণী থেকে আরম্ভ করে পুরো ইতিহাস যখন আমি বললাম যে ফরেন্সিক ওডোন্টোলজি কত ইম্পর্টেন্ট। তো সেখানে আমি যখন সেখানে আমি বক্তব্য রাখলাম, ইন্টারন্যাশনালি বহু লোক এসেছিলেন, তারা এসে খুব খুশি হয়েছে, আমাকে হ্যান্ডশেক করলেন যে এত তথ্য নিয়ে আপনার কেউ কোনোদিন আমরা শুনতে পারিনি। এবং সারা পৃথিবীর মধ্যে এই ওডোন্টোলজির যে যারা মানে পাস করা সেরকম কিন্তু নেই। আমি সেখানে একটা বক্তব্য রাখতে গিয়ে বললাম আমাদের এখানেও আপনারা ফরেন্সিক ডিপার্টমেন্ট আমাদের এখানে ইউনিভার্সিটি এখানে খুলেছে, সেখানে আপনারা এমএসসি ওডোন্টোলজির উপর, ফরেন্সিক ওডোন্টোলজির উপর যদি কোর্স করে তাহলে আমাদের যে ত্রিপুরার ছেলেমেয়েরা সেখানে যদি সেই কোর্স করে তাদের কিন্তু অনেক ইজিলি বাইরে ত্রিপুরাতে বহু জায়গায় কিন্তু এত ওনার সেইভাবে লোকও পাঠিয়ে দেবে। আরেকটা কথা আমি বলি যে আমরা সবসময় বলি যে ইংরেজিতে পড়াশোনা করতে হবে, ইংরেজিতে পড়াশোনা। আমি কিছুদিন আগে আমাকে সেখানে ওরা ফেলোশিপ আমাকে দিয়েছে, কিং জর্জ মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হয়েছে এখন, আমি ওখান থেকে এমএ পাস করা। তো আমি যখন সেখানে গেলাম, সাবজেক্টটা কি যে নিজের ভাষার, এখন আমাদের এই মেডিকেলের যে বিষয় নিজের ভাষায় করা যায় কিনা তার উপর আমার বলতে হবে। তো সেখানে যখন আমি সমস্ত রিপোর্ট নিয়ে আমি সেখানে বললাম, মেন উদ্দেশ্য এটাই যে ওনারা কি জানতে চাইছেন এবং আমার কি বলতে হবে। সেটা কি
যে নিজের ভাষায় এবং কতগুলো বই মেডিকেলে আপনারা ভাবুন বই বানিয়ে নিয়েছে, আমাকে দিয়েছে ওনারা হিন্দিতে ওনারা। তো আমি বললাম আপনার তো হিন্দি, কিন্তু আমার মাতৃভাষা তো বাংলা। তো সব জায়গার মধ্যে আপনি যেমন বললেন যে যার যার মাদার ল্যাঙ্গুয়েজে করবেন, আমি আজকে কক বড় হবে কোনোদিন আগে, তো অর্থটা কি? যদি মাদার ল্যাঙ্গুয়েজে মাদার টাঙে যদি আপনি যে সাবজেক্টটা আপনি পড়তে চাইছেন সেটা যদি হয়, তার মধ্যে অন্য ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি যদি তার সাথে কিন্তু হৃদয়ের এবং ব্রেনের সম্পর্ক কম হয়। কিন্তু নিজের ল্যাঙ্গুয়েজে যখন বলবেন তাহলে আপনি যাকে বুঝাচ্ছেন তার সাথে কিন্তু কানেক্ট হবে এবং নিজেরও বুঝতে অনেকটা। তো এই জায়গায় এখন চলছে আজকে এই আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিদ্যালয় যেগুলো আমাদের হারিয়ে গেছে, এতগুলো মানে ব্রিটিশ থেকে আরম্ভ করে মুঘলরা এসে শাসন করার পরে এগুলো তো নষ্ট হয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী সেইগুলোকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করে, বিদেশ থেকে ভারতবর্ষে জ্ঞান অর্জন করে তারা বাইরে যেত। এখন আমাদের সেই জায়গার মধ্যে তো আর ইংরেজি পড়াতো না, তখন আমাদের সংস্কৃতির মাধ্যমে হয়তো বা তখন পড়ানো হতো। তো সেই ল্যাঙ্গুয়েজ নিয়ে ওরা যখন বাইরে যেত, একটা আমাদের দেশের সম্পর্কে জানলো, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানলো। তো সেইভাবে প্রতিটা রাজ্যে আমাদের ত্রিপুরাতেও যদি আমরা কাজ করি, খালি ইংরেজির পিছনে ইংরেজিতে এই হতে হবে সেই হতে হবে, প্রকৃত শিক্ষা কিন্তু আমি দেখেছি অনেকে ভালো ইংলিশ বলেন, খুব ফ্লুয়েন্টলি বলেন, কিন্তু সাবজেক্ট টপিকসে আসলে দেখবেন অনেক কিছু কম জানে। কাজে আমরা চাই যে তার নিজের জন্মের পর থেকে যে মার থেকে যে ভাষা সে শিখেছে সেটার মাধ্যমে যদি পড়াশোনা করে তার পক্ষে কিন্তু অনেক ইজ অফ লার্নিং হবে। এটা তার এখানে কথা হয়েছিল যে ইংরেজি বিষয় সেটা থাকবে। আমাদের আজকে একলব্য যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল, মাননীয় প্রধানমন্ত্রীজি কত বিচক্ষণ আপনারা ভাবুন যে জনজাতি এলাকার মধ্যে আমাদের যে অনেকে এখন ইংলিশ মিডিয়ামে করছে, সব ভালো ভালো পড়াশোনা করছে, ওয়েস্টার্ন কালচারের মানুষ হচ্ছে, কিন্তু আমাদের সংস্কৃতি কিন্তু ভুলে যাচ্ছে। তো ভারতীয় যে বিষয় আছে তাকে সামনে রেখে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করছে, সেটা সারা ভারতবর্ষে হচ্ছে প্রচুর এবং ফেজ ওয়াইজ বাড়ছে। কি বলছে যে প্রতিটা ব্লকে আমাদের এক একটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করতে হবে। আমাদের এখানে অলরেডি 21টা স্যাংশন হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় আমাদের মিনিস্টার সাহেব বলেছেন আগে 2018 আগে মাত্র 4টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল, এখন আমাদের টোটাল 12টা অলরেডি স্টার্ট হয়ে গেছে, আরও 6টা এই 2026-এর মার্চের মধ্যে হবে, বাকিগুলো হবে। এবং সেখানে যে ক্রাইটেরিয়া বলা হয়েছে, যদি 20,000 ট্রাইবেল থাকতে হবে ওই এলাকার মধ্যে, প্লাস যে 50% পপুলেশনের যদি না থাকে সেখানে কিন্তু একাধিক স্কুল হবে। সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি 15টার 1-2 জায়গার মধ্যে আমি রিল্যাক্সেশনের জন্য আমি দিল্লিতে আমি গেলাম এবং গিয়ে আমি বললাম যে আপনার 15টার জন্য আমি মাননীয় মন্ত্রীর সাথে আমি কথাও বলেছি, সেখানে আমি দিয়ে এসেছি আরও 15টা যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয়। তো একের পর এক আমরা চাইছি যে কেউ যেন পিছিয়ে না থাকে, একটা কম্পিটিশন হোক। আর যেভাবে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে চিন্তা করছেন মোদীজির নেতৃত্বে একের পরে, আমার মনে হয় মানে আর বেশি দিন নেই যেখানে আমরা বলতে পারবো উই আর অল ইউনাইটেড। আমাদের মধ্যে ডিভাইড এন্ড রুল করে, ডিভাইড এন্ড রোল, এটা কিন্তু আমরা ইংরেজ থেকে শিখেছি, আমরাও এগুলো করি। তো এই কালচার থেকে আমাদের মুক্ত হতে হবে। আমরা সবাই একের জন্য অপরের জন্য এই বিষয়গুলো আমাদের জানা উচিত। আমরা যদি আপনি দেখেন এখানে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান, যে পিএম জন্ম, কাদের জন্য? এদের কথা কেউ চিন্তা করে না। আরে তুমি তোমার কথা বলে আমরা এগিয়ে গেছি। আমার এখানে ত্রিপুরাতে 19টি জাতি গোষ্ঠী আছে মেইন, এরপরে আরো বেশি জাতি গোষ্ঠী কিন্তু আমরা অনেকেই জানি না। হয়তো আপনারা যেহেতু সমাজপতিরা আছেন, আপনারা আমার থেকে আরো অনেক বেশি জানবেন আমাদের থেকে। ক্যাবিনেটে আমি জিজ্ঞেস করছিলাম কতজন আছে সাব ট্রাইব সব মিলে, 40+ ত্রিপুরাতে। কারোর এখনো 500, 1000 এরকম আছে জনজাতি। আমি বললাম কেউ যেন হারিয়ে না যায়, তাদেরকে আমাদের চিহ্নিত রাখতে হবে, তাদের জন্য আমাদের যা যা করার করবো। আমাদের সরকার আসার পর
আপনারা ভাবুন, আর তো কেউ কোনোদিন এই যে সাম্মানিক দেয়নি আপনাদের। এটা সাম্মানিক, এটা ভাতা না, কিন্তু এটা সাম্মানিক 2000 করে দিয়েছে। সেই 2000-এর মধ্যে আবার কি কিছু ক্যাপিং রেখেছিল, যে যারা সরকারি চাকরি করে, আপনাদেরও ডিমান্ড ছিল, আপনারাও প্রায় সময়কে বলতেন ডিমান্ড ছিল যে, কারণ এটা তার এক একবার রাউন্ডে এক একজন আসে, তো এর মধ্যে দেখা যায় অনেকে পেনশন পাচ্ছে, সে পাচ্ছে না, বা চাকরি করছে পাচ্ছে না। আমি সেটাকে উইথড্র করে দিলাম, বললাম না এটা হবে। কিন্তু তারপরেও 10 জন পেতেন। আমি যখন জিজ্ঞেস করলাম তাতে আমাদের লাভ কী হবে যদি এই যে ক্লসটা রাখা হয়েছে, দেখা গেল 13 থেকে 14 জন পাবে। তা আমি বলতে তো আমরা বলি 19টি জাতিগোষ্ঠী। তখন আমাকে যেটা বলা হয়েছে যে অনেক জাতিগোষ্ঠীর মধ্যে যে আমাদের যে সমাজপতির সিস্টেমটা নেই। তা আমি বললাম সমাজপতির সিস্টেম যদি না থাকে, কেউ তো প্রধান হবে, মোড়ল হবে, কিছু একটা নাম তো হবে, যে হ্যাঁ তাকে কেন আমরা দেবো না। তো বললাম যে তাদেরকেও ওই 2000 থেকে যে 5000 করলাম, তাদেরকেও আমরা দিতে হবে। ডিএমকে আমি বলেছি সিএস চিফ সেক্রেটারির মাধ্যমে, যাতে করে সবার জন্য এগুলো বের করে নিয়ে আসবে। শুধু তাই নয়, এই যে আমার 40 আমাদের জনজাতি গোষ্ঠী আছে, তাদেরকেও 5000 করে দেবো। কি আছে দিতে তো সুবিধার, কারণ সমাজের জন্য আপনারা কাজ করছেন, আপনাদের জন্য যদি আমরা করি, আর যদি সমাজের উন্নয়ন হয়, এবং আমাদের যে সমাজের বলতে গেলে আপনারা কিন্তু একটা মানে মেরুদণ্ড আমি বলবো, এবং ঐক্যের প্রতীক। আপনাদের মাধ্যমে আপনারা যা বলবেন এই সমাজগুলো কিন্তু সেইভাবে চলবে। আমি দেখেছি আপনাদের প্রতি, আপনাদের যার যে সমাজপতিরা এখানে আছেন, আপনাদের উপর ওই সমাজের প্রতিটা মানুষ কিন্তু, যেহেতু এই কৃষ্টি পরম্পরা এগুলো রয়েছে, আপনাদের প্রতি অনেক আস্থা, এবং আপনাদের নির্দেশিকা ওনারা মানে। আমরা যতই বলি যে আমরা উই শুড অল শুড বি ইউনাইটেড, কিন্তু যতক্ষণ ধরে আপনারা এই বিষয়গুলো আপনারা না করবেন, এবং বিশেষ করে আমাদের যে বাদ্যযন্ত্র থেকে আরম্ভ করে আমাদের যে নৃত্য কলা, যেসব আর্ট কালচার, এইগুলো প্রিজার্ভেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের মুখ্য ভূমিকা আছে। এগুলো আপনারা নিশ্চয়ই করবেন। এবং একদিকে বলতে গেলে রাজ্যের যে আর্থিক এবং সাংস্কৃতিক যে বিকাশ, তার সাথেও কিন্তু আপনাদের উপর নির্ভর করে। আমি আশা করি আপনারা এই বিষয়গুলো আরো সিরিয়াসলি যদি আপনারা দেখেন। আমি উপদেশ দেওয়ার মতো আমার ক্ষমতা নেই, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমি এতদিন ধরে এই কদিনে আমি যেটা দেখলাম, আপনাদের যদি এই বিষয়গুলো আপনারা আরো, এটাও কিন্তু অ্যাওয়ারনেসের মধ্যে আসছে। কালকে যারা অফিসারদের সাথে কথা বললাম বা তার আগে, এতে করে আমাদের যে শিক্ষার কথা বলি, আমাদের স্বাস্থ্যের কথা বলি, বা ভূমির অধিকার, আমার কালকে ওনারা বলছিলেন যে অনেক আছে জনজাতি গোষ্ঠী, কয়েক দশক মানে জেনারেশন ধরে একই জায়গায় আছে, কিন্তু তাদের নিজেদের কোনো কাগজপত্র নেই। ওদের কাগজপত্র কিভাবে করতে হবে সেটাই জানে না। তা আমি ওনাদেরকে বললাম, তাহলে আপনারা কিসের জন্য অফিসার হলেন? এমন জায়গা থেকে এসছেন, তাদের সম্পর্কে আপনারা কাজ করুন। যদি না থাকে, তার জন্য আপনি নিজেরও তো একটু এভাবে যদি কাজ করেন, দেখবেন অনেক কাজ করা যায়। আমি যখন এখন যে পজিশনে আছি, সেই পজিশনে না থেকেও যখন যে জায়গায় দরকার পড়েছে, মানে একটা টাইম করে যেতাম, অফিস কাছারিতে ধরতে হয় যে কেন হবে না। আর এখন তো সরকার অলরেডি প্রো পিপল, মানুষের প্রো সমাজপতি। তো আপনারা যদি এগিয়ে যান, আপনাদের অনেক ইজ হয়ে যাবে। অনেক সময় দেখা হয় না, বা দেখা করা মানে সমস্যা থাকে, কিন্তু খবরাখবর আমরা সবসময় দিই। এবং আজকে আমাদের যে মেইন উদ্দেশ্য সমাজপতিদের, আমি বলবো যে আজকে মহারানী তুলসীবতী ট্রাস্টের উদ্যোগে, এখানে তো ছোট ছোট ছেলে মেয়েরা কিছুই বুঝবে না এই বিষয়ে এখনো। আগামী দিনে কিন্তু ওরা দেখছে, কিন্তু এটা যদি আগামী দিন আপনাদের এই যে ব্যাটনটা, আমি নিজেও স্পোর্টসম্যান ছিলাম, তো ওই যে 4x100 মিটার যে রিলে রেস হতো, আমরা ব্যাটনটা কিন্তু একজন আরেকজনকে দিতাম। এদের কাছে আপনারা ব্যাটন দেবেন, আমরাও থাকবো না, আপনারাও থাকবেন না। তখন আজকে যেভাবে এটা শুরু হয়েছে, তাদের পক্ষে যখন আপনারা বেসটা শক্তিশালী করে যাবেন, ত্রিপুরা রাজ্য আমি বলতে পারি সারা নর্থ ইস্টার্ন জোন শুধু না, সারা ভারতবর্ষের মধ্যে এরকম একটা রাজ্যে যেখানে মিশ্র সংস্কৃতি,
মিলে মিশে এখানে জনজাতি জাতি আমাদের যারা মাইনরিটি সম্প্রদায়ের আছেন সবাই মিলে একটা আদর্শ রাজ্য আমরা তৈরি করতে পারি। এবং আমি সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে এবং এর জন্য আপনাদের যে আশীর্বাদ এবং সহযোগিতা আমার মনে হয় এই পথ চলার ক্ষেত্রে আমাদের প্রেরণা জাগাবে। এবং আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মাননীয় প্রধানমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা সেটা করতে পারবো। আজকে দেখুন যে আমরা একটা নির্দিষ্ট যদি টাইমলাইন গাইডলাইন একটা যদি গন্তব্যস্থল আমরা ডেস্টিনেশন ফিক্স না করি, কত বছর ধরে আমরা ছোটবেলা থেকে ডেভেলপিং কান্ট্রি আমরা বলি, আর কত ডেভেলপ কান্ট্রি কবে হবে বুঝতাম না। আর মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বুঝিয়েছেন না 2047 100 বছর যখন পূর্তি হবে তখন আমাদের ডেভেলপ কান্ট্রি হিসেবে আমাদের, এবং এটার যে অ্যারিথমেটিক যদি দেখেন অঙ্ক কষে আমি দেখেছি 2030-এর মধ্যেই হয়ে যাবে যে এটা যে রেখেছে যে আজকে যেমন 11 থেকে আমাদের 4র্থ স্থানে অর্থনীতিতে আমরা চলে এসেছি, সেটা 3rd পজিশনে আমাদের এর আগেই চলে যাবে। এবং আমরাও ত্রিপুরাও কিন্তু সব রাজ্য যদি তার এই বিকশিত রাজ্য না বানায়, তার রোড ম্যাপ 2040 আমরাও কিন্তু বানিয়েছি ত্রিপুরা, এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু মানে এই দেওয়ার ক্ষেত্রে সাবমিশনের ক্ষেত্রে আমরা 5th পজিশনে আমরা আছি। আরও আগে হয়ে যেত, আমরা যে কত সিনসিয়ার আমাদের খুব, আমার তো খুব মানে বলা চলে কাজ করতে যখন একটা মিউজিক আই ফিল, কারণ কিছুদিন আগে 22nd প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হয়েছে আপনারা জানেন, সেখানেও এর আগে মেঘালয় হতো, আসামে হতো। যখন আমাদেরকে মাননীয় গৃহমন্ত্রীজি বললেন যে আপনারা এটা করুন, আমরা বললাম আমরা করব। এবং আমার মনে আছে উজ্জয়ন্ত প্যালেসের সামনে যখন মানে নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রীরা এবং মাননীয় রাজ্যপালরা এসেছিলেন, যাওয়ার সময় 2-3 জন রাজ্যপাল ওনারা বলছেন যে ত্রিপুরাতেই যেন বারবার এই প্ল্যানারি সেশন হয়। তো আমাদের জন্য এটা গর্বের বিষয় যে ওনারা মানে দেখে গেছেন যে ত্রিপুরাতে কিভাবে ডেভেলপ আমরা করছি। আমরা যারা মহারাজা ফ্যামিলি তাদেরকে আমরা কিন্তু অনেক এর আগে তো আমরা সম্মান আমরা শুনিনি, বরং ওদেরকে যাতে সম্মান না দেওয়া যায়, যে যে প্রশ্নগুলো আজকে অনেক জায়গার থেকে আসছে এই প্রশ্নগুলো কিন্তু তখন কেউ করতো সাহস যোগায়। আজকে আমাদের যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি বলার সাহস কিন্তু আছে, ওনারা কিন্তু তখন বলেনি, এখন বলছে বলো। এবং আমরা আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর থেকে আরম্ভ করে আমাদের যিনি এখানে একটু আগে এসেছিলেন ওনার ফ্যামিলির একজন, যে সারা ভারতবর্ষে না পৃথিবীর সব জায়গার মধ্যে এত বিশিষ্ট সুরকার গায়ক SD বর্মন মহোদয় রাজ ফ্যামিলিরও ওনারও আমরা যে মূর্তি আমরা বসিয়েছি, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি কামানচিমুনির পাশে যে একটা আছে সেখানে বসিয়েছি। একের পর এক এবং ওনাদের যেসব সৃষ্টিগুলো আছে সেগুলোকে আমরা রেট্রোফিটিং করে করে সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, নতুন করে কিন্তু আমরা বসাচ্ছি না। তো এই যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সমাজের মধ্যে যদি যারা একদম নিচ অব্দি যারা আছেন তাদেরকে যদি বলেন, এই যে PM জনমন যেখান থেকে আমি শুরু করেছিলাম যে ভালনারেবল গ্রুপ, তাদের কথা চিন্তা করেছি যে কিভাবে তাদেরকে, এবং শুধু একভাবে হবে না, সেখানে দেখা গেছে প্রায় 9টা যে মিনিস্ট্রি আছে তাদেরকে একসাথে করেছে। একটা মিনিস্ট্রি দিয়ে হবে না, সব মিনিস্ট্রিকে একসাথে করে এই যে PM জনমন, যারা আমাদের প্রিমিটিভ ট্রাইবস আছে বিশেষ করে রিয়াং, তাদেরকে কিভাবে এডুকেশন দেওয়া যাবে, হেলথ কেয়ার দেওয়া যাবে, নিউট্রিশন দেওয়া যাবে, রোড, টেলিকমিউনিকেশন, সাস্টেনেবল ইত্যাদি। এখানে বলতে দ্বিধা নেই, আপনারা দেখুন আমাদের রাজীববাবু বলার চেষ্টা করেছেন যে আমাদের ত্রিপুরার কিন্তু রিসোর্স কিন্তু আমাদের খুব কম, এখানে বড় ইন্ডাস্ট্রি নেই। তারপরেও আমরা যেভাবে ট্রান্সপারেন্সির সাথে আমরা কাজ করছি, আর আপনি যে ভালোভাবে কাজ করছেন তার সবচেয়ে বড় প্রমাণ কোনটা, যখন আপনার সম্পর্কে মানুষের সমালোচনা করে।
চাণক্যের যে নীতি, চাণক্যজি বলেছেন যে তুমি যদি কেউ সমালোচনা না করে, তোমার এগেনস্টে যদি কিছু না বলে, তুমি ধরবে দেয়ার ইজ সামথিং ফিশি ম্যাটার্স অর সামথিং রং। যখন সমালোচনা করবেন তখন বুঝবেন ইউ আর ইন রাইট ডাইরেকশন। তো আমরা এই সমালোচনার মধ্যে নিজেকেও আমরা ঠিক করি। তো আজকে 27,000 কোটি টাকা 2024-25 আমাদের বাজেট ছিল। সেই জায়গায় জনজাতি অধ্যুষিত এলাকায় আমি ডাটা দিয়ে আমি বলবো সবার সাথে যে সেখানে আমরা যে কমিটেড এক্সপেন্ডিচার আছে, চাকরির যারা করে তাদের টাকা দিতেই হবে, যারা পেনশনার্স যারা আছেন তাদের টাকা দিতেই হবে, আমরা যে লোন নিই লোনের যে টাকা সেটা দিতেই হবে। এগুলো বাদ দিলে 27,000 কোটি টাকা থেকে আমরা বাদ দিলে আমরা দেখেছি আমাদের কাছে প্রায় 17,000 কোটি টাকা থাকে। তো 17,000 কোটি টাকা আমরা এই ট্রাইবাল অধ্যুষিত এলাকায় কত খরচ করছি আমরা? 39.06%। এটা কিন্তু এমনিতে না, আমি বিধানসভায় বলেছি, বুঝবার বিষয় আছে। এইবারে 25-26-এ সেটা 40%-এর উপর হবে। যে আমরা যে 32,000 কোটি টাকার আমরা বাজেট রেখেছি সেটাকে 40 মেবি মোর। তো এই যে আমরা খরচ করছি, আরও তো আমার আছে, আমার যে লোকাল পুলিশ তাদেরকেও টাকা দিতে হয়, বিভিন্ন জায়গায় আমার টাকা দিতে হয়। তো সেই জায়গার মধ্যে আমরা আজকে 27,000 কোটি থেকে 4,000 করোড় একটা বিরাট জাম্প দিয়েছি। সেটা একমাত্র এই টাকা তো আর আমরা আসছে না, দিল্লি বুঝেছে যে ওনাদের কাছে যদি টাকাটা দেওয়া যায় সেটার প্রপার ইউটিলাইজেশন হচ্ছে, যে কারণে সাধারণত অল্প কিছু টাকা বাড়ত, কিন্তু আমরা সেই জায়গায় আমরা বাড়িয়েছি। ইনফ্রাস্ট্রাকচারের জন্য 7,000 কোটি টাকা আমরা রেখেছি, বিভিন্ন ডিপার্টমেন্টের সব জায়গায় কিন্তু বাড়তি, হেলথেই হোক, এডুকেশনই হোক, এগ্রিকালচারই হোক, স্পোর্টসেই হোক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা বাড়িয়েছি। এবং যতগুলো এই বাজেটে দিয়ে তো আর ডেভেলপমেন্ট সম্ভব না। তো আমরা যে এক্সটার্নাল এইডের যে প্রজেক্ট, যতগুলো এক্সটার্নাল এইডের প্রজেক্ট আছে সব কটা কিন্তু জনজাতি এলাকা। আপনি যদি 1,400 কোটি টাকা আমরা যেটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি শুধুমাত্র জনজাতি এলাকার জন্য, আমার মাননীয় মন্ত্রী অলরেডি ট্রেস্পের মাধ্যমে অলরেডি শুরু হয়ে গেছে, সেখানেও রোড, স্কুল, হেলথ কেয়ার, এভরিথিং সব ওখানকার ডেভেলপমেন্টের জন্য। কিন্তু অনেকে এটাকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। ট্রেস্পের মাধ্যমে যে এবং গাইডলাইন্স আছে, এখানে কিছু কারোর কিছু করার ক্ষমতা থাকবে না। আমি বলছি না 100% ঠিকঠাকভাবে হচ্ছে, কিন্তু আমাদের নজরদারি আছে। কোথাও কোনো খবর থাকলে সেটার আমরা মনিটর করি। আপনারা শুনে খুশি হবেন যে নিউজ পেপারে কিন্তু অনেক নিউজ আসে। আমি কিছুদিন আগে ওদের একটা প্রোগ্রাম ছিল, ওয়ার্কশপ প্রেস ক্লাবে, আমি সেই কথাটা ওনাদেরকে বলেছি। একজন বাইরের থেকে একজন সাংবাদিক এসেছিলেন, উনি এসে বলছেন আমরা তো ভাবতেই পারি না ভারতবর্ষের আর কোথাও কোনো চিফ মিনিস্টার সেটা করে। সেটা কি, প্রতি ফোর্টনাইটলি এই পত্রিকার সমস্ত কাটিং জেলা ভিত্তিক আমি পাঠিয়ে দিই, তাদেরকে আগেই পাঠিয়ে দিই এবং উত্তর তৈরির জন্য। এবং এখন যেহেতু এই প্রযুক্তির যুগ, আমি প্রযুক্তির যে সেটা সাহায্য নিয়ে আমি ওনাদের সাথে ওখানকার এসপি, ডিএম এবং অন্যান্য যারা আধিকারিকরা সেখানে বসে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা সেখানে ডিসকাশন হয়। এই যে নিউজটা বেরিয়েছে সেটার উত্তর কেউ বলছে এটা মিথ্যা, তো রিজয়েন্ডার দিয়েছো কিনা, বলে দিয়েছি। তাহলে রিজয়েন্ডার দিলে সে ছেপেছে কিনা, তাহলে কি হবে, একটা কম্পিটিশন হবে যে কত মিথ্যা তুমি লিখতে পারো, লিখতেই হবে না, সেও কিন্তু সচেতন হয়ে যাবে। তো এই যে রিফর্মের বিষয়গুলো কিন্তু আমরা করছি। তো এতে করে দেখা গেল, এবং সে যে ছাপবে তার যে রিজয়েন্ডারটা ওখানেই কিন্তু যে কলমে দিয়েছে সেখানে যেতে হবে, তার জন্য অ্যাওয়ারনেস দরকার। তো সে বেঁচে কিনা তার জন্য কলম রেখেছি। যদি আবার সত্য আছে তাহলে কেন অ্যাকশন নিলেন না, বলে না স্যার আমরা এইটা করেছি। এই যে একটা মনিটরিংয়ের যে বিষয়, আমরা সেটা কন্টিনিউয়াস এই যে জনজাতি অধ্যুষিত এলাকায় যে কাজগুলো হচ্ছে, আমি জানি অনেক জায়গা নিতে অনেক লুপহোলস আছে, কিন্তু একা গভর্নমেন্টের পক্ষে জনজাতি একবারে উন্নতির একবারে শিখরে উঠবে সেটা সম্ভব হবে যদি আপনাদের মতো যারা ব্যক্তিত্বরা আপনারা এই বিষয়গুলো বুঝে সরকারের উপর যখন আস্থা প্রকাশ করবেন,
আমাদের মনোবল কিন্তু অনেকটা বেড়ে যাবে না। ইউ আর দেয়ার, আমাদের কোনো চিন্তা নেই, ওনারা বিষয়টা বুঝেন। আজকে এখানে বনধন বিকাশ কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা এটা কিন্তু এই পিএম জনমনের মধ্যেও ঢুকিয়ে দিয়েছে। বিকাশ কেন্দ্রের যে প্রোডাক্টসগুলো আছে কোনো এরিয়া যারা জনজাতিরা, সেটাকে যাতে আরও মানে প্রোডাক্টসটা যাতে আরও কোয়ালিটি হয়, তার জন্য আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ভ্যালু এডেড করে সেটা দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান 2024-এ সেটা হয়েছিল 2 অক্টোবর 2024-এ মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা লঞ্চ করেছিলেন। এবং দেখা গেছে যে টোটাল যে আউটলে রুপিস 79,156 কোটি সারা ভারতবর্ষে। আমরা জানি 700 আমাদের জনজাতি গোষ্ঠী আছে সারা ভারতবর্ষে, প্রায় ত্রিপুরাতে যেটা আমি বললাম। তো সেই জায়গায় আজকে সেন্ট্রাল শেয়ার আছে 56,333 কোটি, আর স্টেট শেয়ার সেখানে 22,823 কোটি। এই যে সেন্ট্রাল এবং স্টেটের যৌথ উদ্যোগী এই ধরনের একটার পর একটা যে প্রজেক্ট হচ্ছে এবং সেটা গ্রাউন্ডিং হচ্ছে কিনা, কাজ হচ্ছে কিনা, সবাই আরও বেশি। আপনারা সরকারের যদি কোনো কাজে গাফিলতি থাকে আপনারা আমাদের বলুন যে এটা কেন হচ্ছে, এটা একটু দেখুন, তাহলে নিশ্চয়ই আমরা তো তো এই যে নিউজ পেপারের মাধ্যমে আমাদের কাছে ফিডব্যাক আসছে, তাতে করে আগের দিয়ে কিন্তু এখন সমস্ত ডিস্ট্রিক্টের যারা আধিকারিকরা আছেন সাংঘাতিক সচেতন। আবার আপনাদের কাছ থেকেও যদি আমরা এই ধরনের ফিডব্যাক পাই তাহলে এই যে গুড গভর্নেন্স যেটা বলে সেটা কিন্তু সম্ভব হবে। আপনাদের অনেক দিনের যেটা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর ওনার কম্পুর ভাষায় বলেছেন, যেখানে আপনাদের এখানে যাই কোনো প্রোগ্রামে সাধারণত মানে যেহেতু এখন সুযোগ এসছে আমি আপনাদেরকে বুঝতে চেষ্টা করি, জানবার চেষ্টা করি, আপনাদের কালচার সম্পর্কে বোঝার চেষ্টা করি। তো যখনই যেখানে যাই কাস্টমারি ল একটা বলবে যে আমার কাস্টমারি ল কী হবে। আমাদের একটাই কাস্টমারি ল 2017-তে সেটা আমাদের এখান থেকে পাস করে। আমরা চাই যে কাস্টমারি ল এরকম যাতে না হয়, আন্দাজি আমরা করবো না, টু প্লিজ সামথিং আমরা করবো না, এটা যেন সবসময় সাস্টেন করে। আমি নিজে এই বিষয়ে শত মানে উদ্যোগে আমি ল সেক্রেটারি মহোদয়া এবং ল সেক্রেটারি ডিপার্টমেন্টে অ্যাডভোকেট জেনারেল ওনাদেরকে নিয়ে আমি বসেছি, বললাম যে আপনারা বলুন, এটা দিলেই হবে না, যাতে ভবিষ্যতে এটা নিয়ে এটা নিয়ে আবার একজন আরেকজনকে বলে যে এটা ঠিক হয়নি, যেটা ঠিক হবে যেটা সম্ভব সেটা যাতে করা হয়। অলরেডি সেই বিষয় প্রক্রিয়াও চলছে এবং যখন এটা হবে নিশ্চয়ই আমরা আপনাদের সাথে কথা বলে আমরা এই জিনিসটা আমরা করব। আজকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা, প্রধানমন্ত্রী একের পরে কতগুলো স্কিম আপনার করছেন, যেখানে ট্রাইবাল ওয়েলফেয়ার কোনো মিনিস্ট্রি ছিল না। আজকে সেই জায়গায় অটলজি যখন এটাকে আলাদা করলেন, এর আগে সব ডিপার্টমেন্ট এই জনজাতিদের জন্য দেখত, বা পরবর্তী সময়ে অন্য একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের সাথে সেটা যুক্ত ছিল মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টের সাথে লাস্টে। এর আগে ছিল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। তো কীভাবে ইভলিউশন হয়েছে আর আজকে কীভাবে সেপারেট হয়েছে, আবার পার্টিকুলারলি নর্থ ইস্টার জন্য একটা আলাদা মিনিস্ট্রি করেছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি। সেই মিনিস্ট্রির মাধ্যমে প্রায়শ আমার সাথে কথা হয় ত্রিপুরার, এবং খুব ভালো কাজ করছেন। তো সেই জায়গায় যে আদর্শ গ্রাম যোজনা মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলার অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, আমাদের যে 12টা অ্যাসপিরেশনাল ব্লক, আমাদের মেইন ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই, সেইগুলোর যাতে আরও 10% আমাদের যে বাজেট আছে সেখানে যাতে আরও বেশি বাজেটের বন্দোবস্ত যাতে আরও বেশি ডেভেলপ করা হয়। আমি গঙ্গানগরেও কিছুদিন আগে গিয়েছি, সেখানে কয়েকটা প্রজেক্ট আমি এখানে ইনোগ্রেশন করি। আমাদের যে ড্রাগস নিয়ে কথা হচ্ছে সব জায়গায়, আমরা যারা হোস্টেলে যারা থাকে জনজাতি যারা ইউথরা আছে তাদেরকে নিয়ে একটা ফুটবল ম্যাচের ব্যবস্থা আমরা করছি। স্লোগান আমরা দিয়েছি যে ড্রাগসের সম্পর্কে যে ফুটবল ইজ গেম, ড্রাগ ইজ শেম।
এগুলো নিয়ে আমরা কিন্তু চেষ্টা করছি। আমি জানি না আপনারা জানেন কিনা, আমি শিওর আপনারা হয়তো এক দুজন জানেন। এই যে এন মাসে সবাই জানা যে গভর্নমেন্ট এগুলো করছে, একটা ইনোগ্রেশন করলাম, ফিতা কাটলাম, চলে আসলাম। আমি জানি না আপনাদের কাছে এটাও একটা প্রসেস, আমরা কি করছি এবং আপনারাও কি ভাবছেন, এটা কন্টিনিউয়াস একটা ডায়লগ দরকার। এবং এইভাবে যে প্রতিটা ভিলেজকে যেভাবে বিশেষ করে অ্যাসপিরেশনাল যে ভিলেজগুলো সেগুলো মডেল ভিলেজ হিসাবে তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মানে সেগুলোকে মনিটর করছেন, আমরাও চেষ্টা করছি ওনার যে চিন্তাধারা সেইভাবে কাজ করছি। আমরা প্রধানমন্ত্রী বনবন্ধু কল্যাণ যোজনা একটা শুরু করলাম, জানি না আপনারা জানেন কিনা, খালি খুব প্রধানমন্ত্রী কিন্তু কতগুলো প্রকল্প, আপনার প্রকল্পগুলোও কিন্তু আপনাদের স্টাডি করা দরকার। সেখানে অক্টোবরের 28, 2014-তে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় শুরু করেছে। এখানে কি বলছেন যে প্রোটেকশন অফ ট্রাইবাল কালচার এবং তার হেরিটেজ। আমি নিজেও জানতাম না, যখন এগুলো নিয়ে আমি যখন স্টাডি করতে লাগলাম, এগুলো আমি জানতে লাগলাম। সাপোর্ট টু ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট, যে ট্রাইবাল আমাদের যারা আছেন তাদের রিসার্চ ইনস্টিটিউটে এর জন্য সাপোর্ট করতে হবে। এই যে আমরা প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ দিই, এগুলো কিন্তু এই প্রকল্পের অধীনে আমাদের ছেলে মেয়েদের যারা উপযুক্ত আছে তাদেরকে বিনা পয়সায় বই বিতরণ, তাদের হোস্টেলে মানে যাতে ইন্টারনেটের ব্যবস্থা থাকা, সেখানে আলমারি থাকা, সেখানে আরও যেসব এখন বর্তমানের যে ব্যবস্থাপনা সেগুলো কিন্তু এই প্রধানমন্ত্রী বন্ধু কল্যাণ যোজনার মধ্যে আসে। তাছাড়া এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্স ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেই এটার মধ্যে আছে ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ লাইফ অফ ট্রাইবেল। একলব্য মডেল রেসিডেন্সিয়াল তো আমি বললাম। আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ান এসটি পপুলেশন এখন পর্যন্ত হয়তো আরও এটা বেড়েছে, সারা ভারতবর্ষের মধ্যে এখন 10.42 মিলিয়ন, অর্থাৎ 8.6% সারা পপুলেশনের দিক দিয়ে। এখন আগে কি হতো যে ঠিক আছে ওরা তো ওদের এত কথা চিন্তা করার কি আছে, কিন্তু এখন কিন্তু একটা ভাইব্রেশন এসে, প্রধানমন্ত্রী যে আসার পর একটা ভাইব্রেশন এসে আপনারা কিন্তু আপনাদের অধিকার সম্পর্কে বুঝতে পারছেন। আগে আপনার অধিকার নিজেই বুঝতে পারছেন না, এটাকে আমার যেভাবে চলছে এইভাবেই আমরা চলবো, বিগত সরকার বা যারা রাজ্য চালিয়েছে না এগুলো যা দিলাম এটা পেলেই চলবে। এখন কিন্তু এমনটা না, এখন তো বলছে যে না তোমার অধিকার এবং সমান অধিকার, তোমার সমান অধিকার তোমার প্রাপ্য সেটা করতে হবে। আজকে ভগবান বিশ্ব মুন্ডা সম্পর্কে আমি জানি না, আমি তো জানতাম না। আজকে যে ওনার জনজাতীয় গৌরব দিবস যে 15 নভেম্বর, যে ভগবান বিশ্ব মুন্ডা ওনার যে আমাদের মধ্যেও কিন্তু ইনস্টিল করেছেন যে ইউ শুড নো হু ওয়াজ ইউর লিডার। উনি এই ব্রিটিশদের এগেনস্টে কিভাবে যুদ্ধ করেছেন এগুলো আমরা অনেকেই জানি না। আমরা কিন্তু ত্রিপুরার যারা ট্রাইবেলস আছে আমরা ভাবি যে আমরাই বুঝি ট্রাইবেল, কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মুন্ডা যদি বলি সাঁওতালিরা, তারা কিন্তু সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি। এখন সেখানে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাদেরকে সবাইকে কিন্তু যোগ করে নিল, ওনাকে সামনে রাখলো এবং 15ই নভেম্বর সারা ভারতবর্ষের মধ্যে উনি এই যে 15 নভেম্বর সেটাকে জনজাতীয় গৌরব দিবস পালন করলো। ভাবা যায় কোনোদিন আমরাও কিন্তু এটাকে পালন করব। এবং শুধু পালন না, এই দিবসে আরও কি কি করা যায়, ইনক্লুসিভ যে ডেভেলপমেন্ট, টোটাল সব ডিপার্টমেন্টকে একসাথে নিয়ে যে জনজাতিদের জন্য তোমার এই তোমার শুধু ওই আজকে একটা ধরুন আপনার স্পোর্টস ডিপার্টমেন্ট, তো স্পোর্টসের ডিপার্টমেন্ট তো আলাদা করে শুধু হলে হবে না, জনজাতিদের জন্য এক্সট্রা কিছু করা যায়। আমি এর মধ্যে দুটো জনজাতি এলাকার মধ্যে আপনার যে সিনথেটিক ফুটবল যে মাঠ আমি অলরেডি সেখানে উদ্বোধন করেছি, আরেকটা প্রায় শেষের মধ্যে সেটাও করবো। তো এই যে ফান্ডটা কোথেকে আসবে, ওই যে এই যে প্রধানমন্ত্রী সেইভাবে চিন্তা করবে। আমি আশা করি যে এইগুলো নিয়ে আপনারা মানুষের কাছে কথা বলবেন, আপনাদের যারা ফলোয়ার্সরা আছেন, আপনাদের কমিউনিটিতে যারা আছেন তাদেরকে নিয়ে আপনারা কথা বলবেন। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায়
আপনারা সবাই জানেন যে 25,000 টাকা করে আর্থিকভাবে আমরা সহায়তা করেছি, প্রায় 23 কোটি টাকার উপর আমরা অলরেডি আমি দিয়েছি, এবং সেখানে প্রায় 9,326 জন বেনিফিশিয়ারি তার লাভবান হয়েছে। এখন দেখতে হবে এর মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা কি করে বুঝবো? আপনারা এখন তো ওনাদের সাথে তো অফিসারদের সাথে তো আমরা কথা বলি, কিন্তু আপনাদের সাথে কিভাবে কথা, তার একটা মেকানিজম আমাদের তৈরি করতে হবে। সেই মেকানিজমের সাথে যদি তৈরি করি আমরা অনেকটা সুবিধা। 100টা মার্কেট স্টল, এই যে বিশেষ একটা স্পেশাল প্যাকেজের মাধ্যমে 100টি মার্কেট স্টল আমরা জনজাতি এলাকায় করি। 3টি হোস্টেল আমরা বিভিন্ন কলেজে আমরা বানিয়েছি, মহিলা কলেজ, ফটিকরায়, গন্ডাতুইসা। তো এগুলো যদি একের পর এক যেগুলো আছে, আরও আমি লিস্ট আপনাদেরকে আমি দিয়ে দেব, যারা বাইরে উচ্চশিক্ষায় পড়তে চায় জনজাতি ভাই বোনেরা, এককালীন তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা আছে। এখানে একটু আগে মাননীয় মন্ত্রী বাহাদুর বলছিলেন, প্রায় এসে বলতো, আরে হোস্টেলের তো অবস্থা ভালো না, এরকম কয়েকটা ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্টের ঘটনা, কারণ হোস্টেলে দেখার কেউ নেই। হোস্টেল তো হয়েছে, কিন্তু কি সমস্যা কি তোমার? বলে হোস্টেল ওয়ার্ডন লাগবে। তো এর মধ্যে এত চিন্তার কি আছে? আমার থেকে দেখি ওনার আরো বেশি চিন্তা, কারণ ওনার তো যেতে হয় আপনাদের কাছে। তো ক্যাবিনেটে বসে ডিসিশন নিয়ে 170 জন হোস্টেল ওয়ার্ডনকে আমরা সম্মতি দিয়েছি। আমরা যে হোস্টেলগুলো আছে আজকাল কিন্তু যে সৌর বিদ্যুৎ দিদিরই পড়ে, কারণ ইলেকট্রিক কারেন্টের বিল এবং অনেক সময় অনেক জায়গায় দেখা যায় কারেন্ট থাকে না। তো সেই জন্য আমরা প্রায় যেখানে জল পরিশোধন যাতে করা যায় তার জন্য প্রায় 50টি হোস্টেলকে আমরা টার্গেট করেছি, সেখানে 19 কোটি টাকা আমরা দিয়েছি। জুম চাষ থেকে আরম্ভ করে জুম চাষেও আমরা তাদেরকে আর্থিকভাবে বীজ, শ্রম ও চাষের জন্য প্রায় 2040 টাকা করে আমরা দিই। তাছাড়া আমরা এখানে আরও অনেকগুলো 100টা যে হোস্টেল আছে, আরও নতুন করে আরও 100 বেডের হোস্টেল 7টা বানানো হবে, আর 50 বেডের 3টা বানানো হবে, আর 7টা বানানো হবে 50 বেডের প্রায়। তো এরকম প্রচুর কাজ আমরা করছি। এখানে জায়গায় বলুন, কিন্তু জার্মান কোলাবোরেশনে যে কোনো আমরা যে এক্সটার্নাল এডেড আমরা টাকা নিচ্ছি, সেগুলো কিন্তু জনজাতি এলাকা। আমরা স্মোক হাউস বানাচ্ছি, প্রায় 50টার মতো নতুন স্মোক হাউস বানিয়েছি। এখানে সুপার 100 স্কিম এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রাইভেট ওয়েলফেয়ারের মাধ্যমে সেটা হয়েছে, যারা বেস্ট কোচিং যাতে আমাদের জনজাতি ভাই বোনেরা পড়াশোনা করতে পারে। 2025-26 আমরা বাজেটে রেখেছি, যারা সিভিল সার্ভিস থেকে ইউপিএসসি বা অন্যান্য ক্ষেত্রে যদি পড়াশোনা ভালো বেস্ট যে আমাদের কোচিং সেন্টার আছে সেখানে যাতে ওরা পড়াশোনা করতে পারে। বন্ধুগণ, আজকে এখানে আপনারা যারা সমাজপতিরা আছেন, যারা উপস্থিত রয়েছেন, এতক্ষণ ধরে অনেক কথাই হলো, এবং এর থেকেই আপনারা যে মেসেজটা আপনাদের দিতে চাইছি, এটাকে যদি মনে হয় যে আরও কিছু মানে এডিশন অল্টারেশন করতে হয় আগামী দিনে, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে কথা বলবেন। সবাইকে নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।